সবচেয়ে দুঃখজনক যে আজকে এই গণমাধ্যম আগে আওয়ামী লীগের দালালি করেছে, এখনো গণমাধ্যমগুলো একটা নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের হাতে বন্দী। দুঃখ লাগে, কষ্ট হয়। রাজনীতির বাইরে এমপি মন্ত্রী হওয়ার জন্য তো জীবন দিয়েছে, হাত ভাঙি নাই, পা ভাঙি নাই, মাজা ভাঙি নাই, কোমর ভাঙি নাই। জনাব নূর, এই নির্দিষ্ট শ্রেণী পেশাকে বিএনপির লোক, বিএনপির প্রতি দুর্বল হয়েছে গণমাধ্যম না কার প্রতি? সরকারের প্রতি? এখানে ধরেন এখন যেহেতু স্বাভাবিকভাবে এখন এনসিপির এক নেতা উপদেষ্টা আছে, তাদের প্রভাব আছে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের শেল্টার ছাড়া তো চলতেই পারবে না ব্যবসায়ী কিংবা গণমাধ্যম, তাদের প্রভাব আছে, জামাতের প্রভাব আছে। আমি একটু শেষ করি খালেদ, আমি এটা শেষ করি 30 সেকেন্ড। যে আমরা চেয়েছিলাম, যেটা আমরা বলি যে একটা স্বাধীন বিচার বিভাগ, একটা স্বাধীন গণমাধ্যম, একটা জনবান্ধব এবং জবাবদিহিতামূলক প্রশাসন। কিন্তু দুঃখজনক গত 10 মাসে আপনি যেটা বলছিলেন যে কেন আমি পজিশন চেঞ্জ করি, এই সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিলাম, তারা 10 মাসে ওইভাবে আমাদের আকাঙ্ক্ষা তো পূরণ করতে পারে নাই। তারা পেরেছে যে প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনতে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে, গণমাধ্যমকে ওইভাবে শক্তভাবে দাঁড় করাতে। সব আগের মতোই একটা পরিস্থিতির দিকে যাচ্ছে। তাহলে কি আমরা আবার সরকারে কি দোষ? আন্দোলন করবো, আবার জীবন দেবো, আবার রক্ত ঝরাবো? নূর, সরকারে কি দোষ? আপনারা তো প্রতি পদে পদে, আপনি না মানে প্রতি পদে পদে সরকারকে বিক্ষোভ সমাবেশ, তারপরে বৈপরীত্য, এগুলি এই রকমের অভ্যুত্থান পরবর্তী সময়ে এদের উচিত ছিল একটা জাতীয় সরকার করা। আপনি এই পুরো উপদেষ্টা পরিষদে 5টা লোক দেখাতে পারবেন না যাদের জন্য শক্ত অবস্থান আছে। আপনি এই আপনার ভাই সাইমুম ভাই যেটা বলেছেন সেই কথাটি, হ্যাঁ ওই যেটা আমি বলতে চাইছিলাম, কেন নির্বাচন নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি, যেটা আপনি বললেন যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল 2 মাসের ব্যবধানে তৈরি হলো। কথা বলতে গেলে অনেক কথাই আসে, আমি সংক্ষেপে বলি। সাইমুম ভাই যেটা বলেছেন পরেরবার বলেন, আমরা একটু অনুষ্ঠানটা একটু বাড়ায় নিব, আপনি একটু পরে একটু বললেন, কারণ হচ্ছে যে দুইটা তিনটা বিষয় আমরা একটু বাড়ায় নিব অনুষ্ঠানটা। ডক্টর পারভেজ, দুইটা বিষয় নিয়ে যদি আপনি একটু কুইক মন্তব্য করেন। একটা হচ্ছে জনাব ইশরাক, যিনি নিজেকে মেয়র একরকম ঘোষণাই করেছেন, পিছনে মেয়রের ব্যানার নিয়ে সামনে বসছেন, সেইটা নিয়ে আসলে বিএনপি কি মনে করে বা আপনি কি মনে করেন, এই ইশরাক সিচুয়েশনটা নিয়ে যদি একটু বলতেন। আমি প্রশ্নটার বড় করতে চাই না। আর দুই হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ, এটা একদম স্পষ্ট যে আওয়ামী লীগ এই ইলেকশনে অংশ নিতেছে না। বিএনপির যারা আপনারা তাত্ত্বিক এবং নীতি নির্ধারক আছেন, তারা কি একটা ফাংশনাল বিরোধী দল খোঁজ করতেছেন কিনা, নাকি এরকম একটা ভাব আমাদের সঙ্গে থাকলে থাকো না থাকলে নাই? কারণ আপনারা বুঝতেই পারতেছেন বিপুল পরিমাণে বিপুল সংখ্যাগরিষ্ঠ দিন আপনারা আসবেন, সুতরাং কে আপনাদের বিরোধী দল হবে বা কে দলের মধ্যে থাকবে, এইটার একটা রেখাচিত্র অঙ্কন করা হইতেছে কিনা? বিরোধী দল হিসেবে আপনি কাকে দেখেন? ধন্যবাদ খালেদ ভাই। জি, ধন্যবাদ খালেদ ভাই। আমি এই দুইটা কোশ্চেনের অবশ্যই উত্তর দিব। তার আগে আমি একটু নূর ভাই যে কথা বললেন সেটা সূত্র ধরে কিছু বিষয় বলে তারপরে ওই প্রশ্নে যেতে চাই। খুব বেশি সময় আমি নেব না। প্রথম যে বিষয়টি, যেটি আপনিও বলেছেন যে গত 15 বছরে আমরা বাংলাদেশে একটি প্রশ্নাতীত বা আনকোশ্চেনেবল একটা রয়্যাল রেজিমের আমরা শাসন দেখেছি, যে কারণে আমরা শেখ হাসিনার যে শাসনামল, সেই শাসনামলে শেখ হাসিনা এবং তার ফ্যামিলি, শেখ মুজিব থেকে শুরু করে তার ফ্যামিলি মেম্বার সবাইকে এক ধরনের পলিটিক্যাল ডেইটি বা রাজনৈতিক দেবত্ব আরোপ করা হয়েছিল তাদের চরিত্রের উপরে, যে কারণে তাদেরকে কোনো প্রশ্ন করা যেত না। কিন্তু বিএনপি অবশ্যই হচ্ছে যে সেই ধরনের কোনো ধরনের নীতি অনুসরণ করতে চায় না। এবং আপনারা দেখেছেন যে আমরা যে গণমাধ্যমের স্বাধীনতার কথা আমরা 31 দফায় বলেছি, ইভেন আমরা যখন বিএনপি শাসনামল ছিল তখনও কিন্তু অসংখ্য কার্টুন সমালোচনা বিএনপির বিরুদ্ধে করেছে, সেটার কিন্তু কোনো আইনগত ব্যবস্থা কখনো বিএনপি নেয়নি। বরং আমরা খুবই রিসেন্টলি আমরা দেখছি যে তারেক রহমানের বিরুদ্ধে এক ধরনের কার্টুন করার পরে কিন্তু তারেক রহমান সেটাকে উৎসাহিতই করেছেন। অর্থাৎ তারেক রহমান সম্পর্কিত, আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন সম্পর্কিত, তার সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্ন করতে কিন্তু তিনি স্বাগতই জানান। এবং ভবিষ্যতে যদি জনগণের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আমরা একটি সরকার গঠন করতে পারি, তাহলে অবশ্যই সেই ধারাবাহিকতা আমরা বজায় রাখব। জি, আর একটা যে বিষয় যেটা হচ্ছে এতক্ষণ ধরে হচ্ছে আমরা মাসুল পাওয়ারের কথা বললাম, এবং নূর ভাইও হচ্ছে বিভিন্ন সময় তার কথা বললেন। আমি নূর ভাইয়ের যে একটা গণতান্ত্রিক পথযাত্রায় তার একটা অবদান আছে, সেটার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা দেখি যে যদি তার পরম্পরাগুলো দেখি, যে 20 ফেব্রুয়ারি তিনি বলছেন
যে এই মুহূর্তে জাতীয় নির্বাচনের পরিবেশ নাই। 25শে এপ্রিল তিনি বলছেন যে অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকা আবার মঙ্গলজনক না। আবার তিনি 11 জুন বলছেন যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চায়। রাইট। তো এই যে হচ্ছে নানাভাবে তিনি পজিশন পরিবর্তন করছেন, সেটা মনে হয় একটা জায়গায় আসা এবং সেটা আদর্শ ভিত্তিক একটা জায়গায় স্টিক করাটাই তার জন্য ভালো হবে। এখন যে মাসল পাওয়ারের কথা বললেন বা পলিটিক্যাল ভায়োলেন্সের কথা বললেন, এটা কিন্তু এক্সক্লুসিভলি বিএনপি বড় দল বলে হয়তো বিএনপির বিরুদ্ধে অভিযোগ অনেক আসছে। রিসেন্টলি আমরা এনসিপির একটা হচ্ছে একটা তালিকা দেখেছি, হ্যাঁ, যেখানে 123 জনের মতো হচ্ছে যে বিএনপি কে অভিযুক্ত করা হয়েছে হত্যাকাণ্ড ইত্যাদি বা বিভিন্ন মাসল পাওয়ার ইউজ করা হয়েছে সেখানে। কিন্তু দেখুন যে বাংলাদেশে 2022-এর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখি বাংলাদেশে মর্টালিটি রেট হচ্ছে অ্যানুয়াল 9,11,000 এবং ডেইলি ডেথের সংখ্যা হচ্ছে 2,500-এর মতো, যেটার মধ্যে নর্মাল ডেথ রয়েছে, আবার হচ্ছে নানা রকম অ্যাক্সিডেন্টাল ডেথও রয়েছে। এখন আমরা যখন এই কেসগুলো যখন আমরা আলোচনা করে দেখেছি, তখন বিশ্লেষণ করে দেখেছি, তখন আমরা দেখেছি যে এর মধ্যে অনেক কেসই হচ্ছে ব্যক্তিগত হচ্ছে যে সংঘাতের কেস, সিভিল মামলা রয়েছে, জমি নিয়ে সংঘাত রয়েছে, বিভিন্ন ধরনের ব্যক্তিগত কেস আমরা কিন্তু এর মধ্যে দেখেছি। পারিবারিক আধিপত্য বিস্তার, দোকান নিয়ে প্রবলেম ইত্যাদি কিন্তু আমরা দেখেছি। যেমন নূর ভাইয়েরও যে এই কেসটা আমরা যদি একটু নিউজ পেপারে দেখি, তাহলে আমরা দেখি যে বিএনপি নেতা কর্মীদের সাথে গণ অধিকার পরিষদের এই সংঘর্ষের পিছনে নাকি বাজারে দোকান বরাদ্দ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ একটা কারণ বলে আমরা দেখি, যেটা হচ্ছে বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাহেব সেটা তিনি দাবি করেছেন। শেষ পর্যন্ত সেই বিখ্যাত উক্তিতে গিয়ে যায় ফাইন্ড দ্য মানি। হ্যাঁ, ফাইন্ড দ্য মানি। এখন বিষয়টা হচ্ছে যে ওই যে অরওয়েলের যে উক্তিটার কথা উনি বলছেন, সেটা যে শুধুমাত্র এক্সক্লুসিভলি আপনি বিএনপি কে দোষারোপ করবেন সেটা কিন্তু না। আমার কাছে মনে হয় এটা পলিটিক্যাল ভায়োলেন্সের যে কালচার বাংলাদেশের সমাজে রয়েছে, সেই সমাজেরই একটা বড় দোষ। আমার মনে হয় যে ওই দুটো প্রশ্ন যদি একটু চলে আসতেন, মানে আপনার এই অবস্থান পরিষ্কার, অফকোর্স আমি ওই 2 মিনিটে যদি একটু বলেন প্লিজ। যে কারণে বড় দল হিসেবে বিএনপির বিরুদ্ধে আসলে অভিযোগ বেশি। কিন্তু তাই বলে যে এনসিপি বা জামাত বা গণ অধিকার পরিষদ পিছিয়ে রয়েছে তাদের স্কেল অনুযায়ী, সেটা কিন্তু না বলে আমি মনে করি। যদি সুযোগ দেন পরে আমি এটা আবার এখন ইশরাকের যে প্রসঙ্গ, নূর বলবেন এটা নিয়ে, ইশরাকের যে প্রসঙ্গটা আপনি বললেন, এখন ইশরাকের প্রসঙ্গে আসলে আমরা একটা বড় ধরনের আলোচনার যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভে আমরা ইশরাককে আমরা ভিকটিম বানাচ্ছি না, ইশরাককে আমরা দোষী বানাচ্ছি, ইশরাককে আমরা ব্লেম করছি যে তিনি কেন নিজেকে হচ্ছে মেয়র হিসাবে বলছেন, তাই না? কিন্তু আমার কাছে মনে হয় এই ঘটনা ইশরাক তো একজন ভিকটিম। তার কারণ ইশরাক তো রাষ্ট্রের উচ্চ আদালত থেকে একটি রায় পেয়েছেন। ওকে, আমি সেই রায় নিয়ে আজকের আলোচনা আমার সেটা আলাদা বিষয়, কিন্তু তিনি একটি রায় পেয়েছেন, তাই না? বিএনপি কি ইশরাকের আমাদের ব্লেমটা করা উচিত সরকারকে, যে তারা কেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে দিনের পর দিন পিছিয়ে দিয়ে এইরকম একটা পরিস্থিতি তৈরি করছেন। আমাদের ব্লেম করা উচিত উপদেষ্টা আসিফকে, যে কেন তিনি এই পজিশনটার জন্য এইরকম একগুঁয়ে মনোভাব কেন তিনি পোষণ করছেন। ইশরাক হোসেনের পাশে আছেন এটাতে না, এখন ইশরাক হোসেন এই যে মেয়র যে পজিশনটা, সেটা তো অবশ্যই হচ্ছে যে আমরা দলীয় বিবেচনা কেন আমরা দেখব, এটা তো একটা আদালতের রায় সরকার মানছে কিনা, সেই বিবেচনায় তো আমাদের এটা দেখা উচিত। এবং আদালতের রায় সরকার মানছে না, এটা এক ধরনের আদালত অবমাননাও বলে আমি মনে করি। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে ইশরাকের হচ্ছে রাইটফুল এক ধরনের অধিকার কিন্তু তার রয়েছে।